একদিকে হরমুজ প্রণালীতে ইরানের সেই ঘাতক ডলফিন সাবমেরিনের মহড়া, আর অন্যদিকে তেহরানের এক হাড় হিম করা হুঁশিয়ারি। শত্রুরা এমন এক যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে যার জন্য তারা স্বপ্নেও প্রস্তুতি নেয়নি। পশ্চিমা বিশ্ব যখন মনে করেছিল তারা ইরানের সব হাড়ির খবর জানে, ঠিক তখনই তেহরান বোমা ফাটালো। ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের পরবর্তী পাল্টা আঘাত হবে আকাশ থেকে পড়া কোনো এক নতুন রণকৌশলে। এতদিন লড়াই চলত স্থল, আকাশ আর সমুদ্রে, কিন্তু ইরান এবারও হুঙ্কার ছেড়েছে। যুদ্ধ এবার হবে এমন এক অ্যারেনা বা ময়দানে যা শত্রুর রাডারেও ধরা পড়বে না। এটাকে কেবল মুখের কথা ভাবলে ভুল করবেন। ইরান বুঝিয়ে দিয়েছে তারা কেবল ঘর সামলাতেই ব্যস্ত নয়, বরং আক্রমণকারীর চোখে চোখ রেখে ইটের বদলে পাটকেলটি মারার সব সরঞ্জাম গুছিয়ে রেখেছে। তাদের এই নতুন যুদ্ধের ধরন সম্ভবত সাইবার স্পেস থেকে শুরু করে মহাকাশ কিংবা সম্পূর্ণ অপ্রচলিত কোনো মারণাস্ত্র হতে পারে। হরমুজের প্রহরী, ছোট সাবমেরিন, বড় ধামাকা। হরমুজ প্রণালীতে এখন ইরানের চাঁদের হাট, তবে সেটি আলোর নয় বরং আধুনিক মারণাস্ত্রে। নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি নিশ্চিত করেছেন যে তাদের হালকা ওজনের সাবমেরিনগুলো এখন সম্পূর্ণ প্রস্তুত। এগুলো কেবল পানির নিচে ভেসে থাকা লোহার টুকরো নয়, বরং এগুলো এক একটি পানির বাঘ। সম্প্রতি ইরানি যুদ্ধজাহাজ IRIS সিনার ওপর হামলার জবাবে এই সাবমেরিনগুলো যে দুঃসাহসিক অপারেশন চালিয়েছে তাতে শত্রুপক্ষ এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থায়। সাবমেরিনগুলো পানির নিচে নিঃশব্দে ঘাপটি মেরে বসে থাকে, যেন বোবা শত্রুর মুখে নেই, কিন্তু যখন আক্রমণ করে তখন পালানোর পথটুকু রাখে না। মার্কিন যুদ্ধ সচিব পিট হেক্সাট যতই ব্যঙ্গ করে বলুন যে ইরানের কামিকাজি ডলফিন নেই, তেহরানের বর্তমান তৎপরতা বলছে শত্রুর কপালে দুঃখ আছে। রেড লাইন বা লক্ষণ রেখা, IRGCর ইস্পাত কঠিন শপথ। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইরানের তেল ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজে হাত দেওয়া মানে হচ্ছে সিংহের মুখে হাত দেওয়া। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাবি ঘোষণা করেছেন, ইরানের মিসাইল এবং ড্রোনগুলো এখন শত্রুর ঘাঁটির দিকে তাকানো আছে। আঙুল এখন ট্রিগারে, কেবল আদেশের অপেক্ষা। আমেরিকা যখন প্রজেক্ট ফ্রিডম নামের এক নাটকীয় উদ্যোগ নিয়ে সাগরে নামার চেষ্টা করেছিল, ইরান তখন এক মাঘে শীত যায় না নীতিতে অটল ছিল। মাত্র 36 ঘন্টার মাথায় ট্রাম্পের সেই প্রজেক্ট যখন মুখ থুবড়ে পড়ল, তখন প্রমাণিত হলো যে হরমুজ প্রণালীতে কার হুকুম চলে। তেহরান সরাসরি জানিয়ে দিয়েছে, কেবল তাদের অনুমোদিত করিডোরই হবে নিরাপদ, বাকি সবখানে থাকবে যমদূতের পাহারা। ইরানের এবারের রণকৌশলকে বিশ্লেষকরা বলছেন, সাপও মরবে, লাঠিও ভাঙবে না, গোছের কৌশল। তারা সরাসরি যুদ্ধে জড়ানোর চেয়ে শত্রুকে মানসিক চাপে রাখতেই বেশি ওস্তাদ। কেন শত্রুরা ভয়ে কাঁপছে? অপ্রত্যাশিত যুদ্ধক্ষেত্র। ইরান এখন প্রচলিত যুদ্ধের বাইরে নতুন ডোমেইন যেমন ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহারের ইঙ্গিত দিচ্ছে। স্নায়ুযুদ্ধ ও জ্বালানি বাজার। হরমুজের চাবিকাঠি ইরানের হাতে থাকায় বিশ্ব তেলের বাজারে টান পড়ার ভয়ে পশ্চিমারা এখন উঠতে না পেরে খুঁটি ধরছে। মিসাইল ও ড্রোন শক্তি। IRGC ড্রোনগুলো এখন কেবল নজরদারি নয়, বরং সরাসরি আত্মঘাতী হামলায় পারদর্শী। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে বিশ্ব রাজনীতির দাবার ছকে নতুন ঘুঁটি চলল। সেই ঘুঁটি চাললেন স্বয়ং ভ্লাদিমির পুতিন। মস্কোর সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ঘোষণা দিলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামে পরিবহন ও সংরক্ষণ করতে রাশিয়া প্রস্তুত, কিন্তু তেহরান নীরব। পুতিন মনে করিয়ে দিলেন পুরনো অভিজ্ঞতার কথা। 2015 সালে ঐতিহাসিক পরমাণু চুক্তি JCPOA এর অংশ হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি বড় অংশ রাশিয়ায় স্থানান্তর করা হয়েছিল। সেটা সফলভাবে সম্পন্ন হয়েছিল। মস্কো বলছে সেই পথে আবার হাঁটতে তারা রাজি। প্রস্তাবটা শুনতে মসৃণ, কিন্তু ভেতরে তার জটিলতা অনেক গভীর। পুতিন নিজেই জানালেন, আলোচনা কোথায় এসে থমকে গেছে। যুদ্ধে জড়িত সব পক্ষ প্রাথমিকভাবে একমত হয়েছিল যে ইরানের ইউরেনিয়াম দেশের বাইরে যাবে, কিন্তু তারপর ওয়াশিংটন দাবি তুলল ইউরেনিয়াম যাবে শুধু আমেরিকায়, অন্য কোথাও নয়। সেই দাবি শুনে ইরানও কঠোর হয়ে গেল। এখানেই আসল দ্বন্দ্ব। ইরান মাটি থেকে তুলে নিজের হাতে দেয়া এক জিনিস, আর সেটা সরাসরি শত্রুর ঘরে তুলে দেয়া সম্পূর্ণ আলাদা জিনিস। আমেরিকার দাবি ফাঁদ না সমাধান? ওয়াশিংটনের যুক্তি হয়তো এই, ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় গেলে নিরাপদ নয়, কারণ মস্কো তেহরানের বন্ধু। সেই বন্ধু যে কোনো সময় সেটা ফিরিয়ে দিতে পারে, তাই আমেরিকার হাতে থাকলেই নিরাপদ।
কিন্তু ইরানের দৃষ্টিকোণ থেকে ভাবুন, নিজের পরমাণু কর্মসূচির সবচেয়ে মূল্যবান সম্পদ, যেটি বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞা সহ্য করে, চাপ সামলে, প্রযুক্তি উদ্ভাবন করে তৈরি করা হয়েছে, সেটি এমন একটি দেশে পাঠাবে যে দেশ বারবার তাকে আক্রমণের হুমকি দিয়েছে, তার পরমাণু বিজ্ঞানীদের হত্যা করেছে, তার অবকাঠামোতে সাইবার হামলা চালিয়েছে। এটা সমাধান নয়, এটা আত্মসমর্পণ। ইরান তাই কঠোর হয়ে গেছে। পুতিনের প্রস্তাবে কার লাভ? রাশিয়ার এই প্রস্তাব নিছক মানবিক সাহায্যের হাত বাড়ানো নয়, এর পেছনে আছে কৌশলের ঠান্ডা হিসাব। প্রথমত, ইরানের ইউরেনিয়াম মস্কোতে থাকলে রাশিয়া হয়ে ওঠে অপরিহার্য মধ্যস্থতাকারী। যে কোনো ভবিষ্যৎ চুক্তিতে রাশিয়ার ভূমিকা নিশ্চিত, টেবিলে রাশিয়ার আসন পাকা। দ্বিতীয়ত, এই প্রস্তাব দিয়ে পুতিন আমেরিকাকে একটি বার্তা দিচ্ছেন, তুমি যদি ইউরেনিয়াম চাও, আমার মাধ্যমে এসো। ওয়াশিংটনকে মস্কোর দরজায় আসতে বাধ্য করার এটি একটি চতুর কৌশল। তৃতীয়ত, কাস্পিয়ানের গোপন সরবরাহ পথ দিয়ে ড্রোনের যন্ত্রাংশ পাঠানোর পর ইরানের ইউরেনিয়াম গ্রহণের ঘোষণা। এটি রাশিয়া ইরান ঐক্যকে আরও দৃশ্যমান করে তুলল। বিশ্বকে বুঝিয়ে দেওয়া হলো, এই জুটি কেবল বাগাড়ম্বর নয়, এটি কার্যকর অংশীদারিত্ব। তেহরান তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। অনেকে এই নীরবতাকে দুর্বলতা মনে করতে পারেন, কিন্তু এটি ইরানের পুরনো কৌশল। হরমুজে যখন আমেরিকান ডেস্ট্রয়ার তাড়া করে, তখন ইরান লাউড স্পিকারে হুঙ্কার দেয়। আবার যখন কূটনৈতিক টেবিলে সুবিধাজনক অবস্থানে থাকার প্রয়োজন, তখন চুপ থাকে। কথার জবাব না দিলে প্রতিপক্ষ অনুমানের মধ্যে ঘোরে। অনিশ্চয়তাই ইরানের কূটনৈতিক অস্ত্র। পুতিনের প্রস্তাব ইরানের জন্য একটি দরজা খুলে দিয়েছে। সে দরজা দিয়ে ইরান ঢুকবে কিনা, কখন ঢুকবে, কী শর্তে ঢুকবে, সেটা তেহরান ঠিক করবে নিজের সময় মতো। আমেরিকা ভেবেছিল ইরানকে হাঁটু গেড়ে বসিয়ে দেবে, কিন্তু তেহরান নতজানু হয়নি। বরং ধ্বংসস্তূপের ভেতর থেকে, আগুনের ভেতর থেকে উঠে এসেছে এক নতুন নেতা। শরীরে পোড়ার দাগ, মুখে ক্ষত, কিন্তু চোখে এমন এক দৃঢ়তা যা দেখে ওয়াশিংটনের ঘুম উড়ে গেছে। তার নাম মোস্তাবা খামেনি। 28 ফেব্রুয়ারি যে হামলায় তার বাবা আলী খামেনি নিহত হন, সে একই হামলায় আহত হন মোস্তফা। মুখে, বাহুতে, বুকে, কোমরে, শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষত। এক পায়েও আঘাত, মাথার পেছনে গেঁথে গিয়েছিল শার্প নেলের টুকরো। সেই রাতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশটি মনে করেছিল ইরানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, নেতৃত্ব শূন্য, দেশ দিশেহারা, পতন আসন্ন। কিন্তু সেই রাতেই ইতিহাস অন্য রাস্তা বেছে নিল। বাবার উত্তরসূরি হিসেবে মোস্তফা ক্ষমতার হাল ধরলেন, হাসপাতালের বিছানা থেকে, আধো অন্ধকার কোনো নিরাপদ আশ্রয় থেকে, কিন্তু ধরলেন এবং আর ছাড়েননি। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন এক অদ্ভুত সমস্যায় পড়েছে। সিআইএ আছে, এনএসএ আছে, স্যাটেলাইট আছে, ড্রোন আছে, সাইবার নজরদারি আছে, কিন্তু মোস্তফাকে চোখে দেখা যাচ্ছে না। কারণটা সহজ, তিনি কোনো ইলেকট্রনিক ডিভাইস ছুঁয়ে দেখছেন না। ফোন নেই, ইমেল নেই, ইন্টারনেট নেই। বার্তা যায় বিশ্বস্ত দূতের হাত দিয়ে, সিদ্ধান্ত জানা যায় সামনাসামনি বৈঠকে। ঠিক যেন মধ্যযুগের কোনো রণকৌশলী যাকে আধুনিক প্রযুক্তি দিয়ে ধরা যায় না। সিএনএন একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আমেরিকা এখন যা জানছে মোস্তফা সম্পর্কে তার পুরোটাই পরোক্ষ। যারা তার সঙ্গে দেখা করছেন তাদের কথা থেকে, যারা বার্তা বহন করছেন তাদের মুখ থেকে। এখানেই আরেকটা ভয় ঢুকে গেছে ওয়াশিংটনের মাথায়। কিছু গোয়েন্দা বিশ্লেষক সন্দেহ করছেন, ইরানের ভেতরে কেউ কেউ হয়তো মোস্তফার নাম ভাঙিয়ে নিজের এজেন্ডা চালাচ্ছে। মোস্তফার কর্তৃত্বের আড়ালে আসলে কার হাত? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। ইরানের সংসদ ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সব কূটনৈতিক সিদ্ধান্তের চাবিকাঠি এখন একজনের হাতে, মোস্তাবা খামেনি। যুদ্ধ করবেন কি সন্ধি করবেন, পারমাণবিক আলোচনায় যাবেন কি যাবেন না, সব এক মানুষের কলমের ডগায়। জাতীয় নিরাপত্তা কমিটির এক সদস্য সাফ বলে দিলেন, সর্বোচ্চ নেতার রায়ই চূড়ান্ত। আইনসভা এবং নির্বাহী বিভাগ সম্পূর্ণভাবে তার বিচারের ওপর ন্যস্ত। এ বিষয়ে কোনো মতভেদ নেই। এই কেন্দ্রীভূত ক্ষমতা ইরানের জন্য দুধারী তলোয়ার। একদিকে বাইরের জগতে একটা সুসংগত, অবিভক্ত মুখ উপস্থাপন করা যাচ্ছে। ট্রাম্প প্রশাসনকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। কোনো মধ্যপন্থী কণ্ঠস্বর নেই যাকে টেনে আলাদা করা যাবে। কোনো ব্যাক চ্যানেল নেই যেখানে আলাদা কথা বলা যাবে। এদিকে মোস্তাবার পক্ষ থেকে বিবৃতি এলো, পারমাণবিক কর্মসূচি থেকে এক চুলও সরবেন না, ক্ষেপণাস্ত্র ছাড়বেন না। হরমুজ প্রণালীতে আমেরিকানদের একমাত্র জায়গা পারস্য উপসাগরের তলদেশে। এটা পরাজিতের ভাষা নয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানালেন, তিনি সম্প্রতি মোস্তাবার সঙ্গে দেখা করেছেন। কখন সেটা বললেন না, কিন্তু বললেন যে আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে তা হলো তার দূরদর্শিতা এবং বিনম্র, আন্তরিক দৃষ্টিভঙ্গি।
আর মোস্তাবার মুখপাত্র ভিড়ের সামনে দাঁড়িয়ে বললেন, শত্রু গুজব ছড়াচ্ছে, তাকে দেখতে চাইছে, খুঁজে বের করতে চাইছে, কিন্তু ধৈর্য ধরুন, সময় হলে তিনি নিজেই কথা বলবেন। ইরানের 2 চালে কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। তেলের পাইপলাইনে আগুন, হরমুজে মিসাইল আর আমেরিকার অস্ত্র ভাণ্ডারে টান। ইরান এবার এমন এক দাবার চাল দিয়েছে যা একসঙ্গে কাঁপিয়ে দিয়েছে বিশ্ব অর্থনীতি, আঞ্চলিক রাজনীতি আর আমেরিকার সামরিক অহংকার। যুদ্ধবিরতির 1 মাসও পার হয়নি, কিন্তু ইরান অপেক্ষা করেনি। 4 মে সরাসরি আঘাত করল সংযুক্ত আরব আমিরাতের বুকে। প্রশ্ন হলো, এত দেশ থাকতে আমিরাত কেন? সিএনএনের বিশ্লেষণ বলছে এর পেছনে আছে 2টি সুনির্দিষ্ট কারণ, এবং দুটোই ইরানের জন্য অস্তিত্বের প্রশ্ন। প্রথম চাল, তেলের রাজত্বে আঘাত। হরমুজ প্রণালী বন্ধ থাকলে সৌদি আরব, ইরাক, কুয়েত সবাই আটকে যায়, তেল বের করতে পারে না, বিশ্ববাজারে দাম আকাশ ছোঁয়। কিন্তু আমিরাত, তারা বসে হাসছিল, কারণ ফুজাইরা পাইপলাইন। এই বিশেষ পাইপলাইনটি হরমুজ প্রণালীকে পুরোপুরি এড়িয়ে সরাসরি ওমান উপসাগরে গিয়ে মিশেছে। মানে হরমুজ বন্ধ থাকলেও আমিরাত অনায়াসে তেল বিক্রি করতে পারে। পুরো অঞ্চল যখন জ্বালানি সংকটে ছটফট করছে, তখন আমিরাত একা বিশ্ববাজারে তেল সরবরাহ করে যাচ্ছে স্বাভাবিকভাবে। ইরানের চোখে এটা সহ্য করার মতো নয়, তাই হামলা লক্ষ্য করা হলো সেই পাইপলাইনকে। ফুজাইরার তেল কমপ্লেক্সে আগুন জ্বলে উঠল, 3 জন ভারতীয় শ্রমিক আহত হলেন, আর হামলার খবর ছড়িয়ে পড়তেই বিশ্ববাজারে তেলের দাম লাফ দিয়ে উঠল। ইরানের বার্তা স্পষ্ট, হরমুজ আমরা বন্ধ করলে পুরো অঞ্চল বন্ধ। ফুজাইরা দিয়ে পালানোর রাস্তাও আর খোলা থাকবে না। শুধু তাই নয়, হামলার ঠিক আগে ইরানের রিভলিউশনারি গার্ড একটি মানচিত্র প্রকাশ করে, যেখানে ফুজাইরাকে তাদের নিয়ন্ত্রিত অঞ্চলের অংশ হিসেবে দেখানো হয়। এটা কোনো ভুল নয়, এটা ইচ্ছাকৃত বার্তা, এই ভূমি আমাদের নজরে আছে। দ্বিতীয় চাল, ইসরায়েলের বন্ধুকে শাস্তি। ইরানের দ্বিতীয় রাগের কারণ আরও গভীর। সাম্প্রতিক যুদ্ধে আমিরাত আর ইসরায়েলের সম্পর্ক এমন এক জায়গায় পৌঁছেছে যা এর আগে কখনো দেখা যায়নি। গোয়েন্দা তথ্য বলছে, ইসরায়েল প্রথমবারের মতো কোনো আরব দেশে নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনা মোতায়েন করেছে। সেই দেশটি আমিরাত। আব্রাহাম অ্যাকর্ডের পর থেকে 2 দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছিল, কিন্তু যুদ্ধের মধ্যে সেই সম্পর্ক রূপান্তরিত হয়েছে সামরিক জোটে। ইরানের কাছে এটা সরাসরি হুমকি। নিজেদের দোরগোড়ায় ইসরায়েলি সেনা এটা মেনে নিয়ে আরও প্রশ্নই নেই। তাই হামলার পরপরই তাসনিম নিউজে ইরানের সামরিক কর্মকর্তা ঘোষণা করলেন, আমিরাত যদি ইসরায়েলের ঘুঁটি হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এমন শিক্ষা দেয়া হবে যা তারা কখনো ভুলবে না। কাঁচের ঘরে বসে আছো, একটি সুবিধাও নিরাপদ থাকবে না। হরমুজে আমেরিকাকেও সরাসরি চ্যালেঞ্জ। 4 মে আরও একটি কারণে ঐতিহাসিক। ঠিক সেই দিন আমেরিকা ঘোষণা দিল, বাণিজ্যিক জাহাজ পাহারা দিয়ে হরমুজ পার করানো হবে। নাম দিল প্রজেক্ট ফ্রিডম। ইরান অপেক্ষা করল না 1 মিনিটও। সেই দিনই ছুড়ল 15টি মিসাইল, 4টি ড্রোন। সরাসরি আমেরিকান যুদ্ধজাহাজ লক্ষ্য করেও ছোড়া হলো মিসাইল। আমিরাত উপকূলের কাছে 2টো কার্গো জাহাজে আগুন ধরে গেল। দক্ষিণ কোরিয়াও জানালো তাদের একটি জাহাজও আক্রান্ত হয়েছে হরমুজে। তেহরান বলল, এটা আগ্রাসন নয়, এটা জবাব। আমেরিকা জোর করে হরমুজে ঢুকতে চেয়েছে, পরিণাম ভোগ করছে। তেহরানের গোপন অস্ত্রভাণ্ডার ওয়াশিংটনের ঘুম কেড়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের মেঘ। পারস্য উপসাগরে 3টি মার্কিন বিমানবাহী রণতরী নোঙর ফেলে বসে আছে। 12টি যুদ্ধজাহাজ, 200-রও বেশি যুদ্ধ বিমান, 15,000 সেনা। কাগজে কলমে এই শক্তি অপ্রতিরোধ্য, কিন্তু ওয়াশিংটনের কপালে এখনও চিন্তার ভাঁজ। কারণ যার মুখোমুখি হতে হচ্ছে সে কাঁচা খেলোয়াড় নয়। তেহরান দশকের পর দশক ধরে এই দিনের জন্যই তৈরি হয়েছে। প্রশ্নটা সহজ, উত্তরটা জটিল। ইরানের কাছে আসলে কি আছে? রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি সম্প্রতি রহস্যের পর্দা একটুখানি সরিয়ে বললেন, এমন একটি অস্ত্র শীঘ্রই শত্রুদের মুখোমুখি হবে যাকে নিয়ে তারা গভীরভাবে ভয় পায়, আর সেটা তাদের পাশেই মোতায়েন রয়েছে। কি সেই অস্ত্র খোলাসা করেননি তিনি, কিন্তু এই নীরবতাই যেন হাজার কথা বলে। ইরানের সর্বোচ্চ নেতা জানিয়েছেন, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি আমাদের জাতীয় সম্পদ। সামুদ্রিক, স্থল ও আকাশসীমার মতোই আমরা এটি রক্ষা করব। মিসাইলের হিসাবটা এখানে গুরুত্বপূর্ণ। মার্কিন সামরিক বাহিনী যে ডার্ক ইগল হাইপারসনিক মিসাইল মোতায়েনের কথা ভাবছে, সেটি 5 ম্যাক গতিতে ছোটে 2776 কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত করতে পারে। শুনতে ভয়ঙ্কর লাগে, কিন্তু মাত্র 14 কেজি বিস্ফোরক বহন ক্ষমতা, এটা জানলে ছবিটা পাল্টে যায়। অন্যদিকে ইরানের খোররামশার 4 ব্যালিস্টিক মিসাইল 2000 কিলোমিটারের বেশি পাল্লায় 1500 কেজি ওয়ারহেড বহন করতে সক্ষম।
তুলনাটা অনেকটা ছুরি দিয়ে তলোয়ারের মোকাবিলা করার মতো। আরও উদ্বেগের বিষয় হলো ইরানের চোখের শক্তি। মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি 2024 সালেই চীন থেকে TE-014 মডেলের একটি উন্নত স্যাটেলাইট সিস্টেম কিনেছে তেহরান। এই উপগ্রহ মার্কিন ঘাঁটিগুলো অত্যন্ত নির্ভুলভাবে পর্যবেক্ষণ করতে পারে, অর্থাৎ শত্রুর ঘরের নকশা আগে থেকেই জানা। যুদ্ধের চেয়ে বড় সুবিধা আর কি হতে পারে? পেন্টাগনের অনুমান ছিল ইরানের আকাশে প্রতিরক্ষা ভঙ্গুর, কিন্তু বাস্তবে মার্কিন বায়ুসেনার F-15 স্ট্রাইক ইগল ভূপাতিত হওয়ার খবর সেই হিসাব উল্টে দিয়েছে। যে দেশকে কাগজে বাঘ ভাবা হয়েছিল সে রীতিমতো নখর দেখিয়ে দিল। আর ইসরায়েলি সামরিক সূত্রের স্বীকারোক্তি আরও চমকপ্রদ। ইরানের 400 কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম সরানো না গেলে এই যুদ্ধ তাদের জন্য বড় ব্যর্থতা। একজন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তার এই কথাই বলে দেয় লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি। ইরান কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও সৌদি আরব সহ 8 দেশের মার্কিন 16টি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে তেহরান। CNN-এর একটি প্রতিবেদনে স্বীকার করেছে এই হামলাগুলো এত দ্রুত ও নিখুঁত ছিল যে ব্যয়বহুল মার্কিন রাডার ব্যবস্থাগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এমনকি উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর আকাশচোখ খ্যাত E-3 নজরদারি বিমানও রেহাই পায়নি বলে দাবি করা হচ্ছে। পেন্টাগন অবশ্য নিরাপত্তাজনিত কারণে ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করতে নারাজ। এই নীরবতাই অনেক প্রশ্নের জন্ম দেয়। ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে অবশ্য বরাবরই বলে এসেছে এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং তার থেকে 11টি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতার হিসাব এটি পশ্চিমা মহলে সত্যিকারের উদ্বেগের কারণ। তেহরান বলছে এটা আত্মরক্ষার অধিকার, ওয়াশিংটন বলছে এটা হুমকি। দুই পক্ষের এই টানাটানিতে মধ্যপ্রাচ্য আজ বারুদের স্তূপের ওপর বসে আছে। যুদ্ধবিরতির আড়ালে ইরানের গোপন খেলা। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ইরান কুড়িয়ে নিচ্ছে শত্রুর অস্ত্র, আর সেই অস্ত্রকেই বানাচ্ছে নিজের ঢাল তলোয়ার। ইসরায়েল আর আমেরিকার টানা 40 দিনের বোমা বর্ষণ থামতে না থামতে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC মাঠে নেমে পড়েছে। দক্ষিণের হরমুজগান প্রদেশ থেকে শুরু করে রাজধানী তেহরানের দোরগোড়া পর্যন্ত তারা কুড়িয়ে নিচ্ছে অবিস্ফোরিত আমেরিকান ক্ষেপণাস্ত্র, বাংকার বাস্টার বোমা, হাজার হাজার ছোট গোলাবারুদ। এগুলো গুদামে পাঠানো হচ্ছে না, পাঠানো হচ্ছে গবেষণাগারে। লক্ষ্য একটাই, শত্রুর অস্ত্রকে ভেঙে বুঝে নাও, তারপর নিজেই বানাও। এটা ইরানের নতুন কোনো কৌশল নয়, পুরনো খেলাই নতুন মাঠে চলছে। 2011 সাল আমেরিকার সবচেয়ে গোপন স্টেলথ ড্রোন RQ-170 ইরানের হাতে পড়েছিল। তেহরান সেটাকে রিভার্স ইঞ্জিনিয়ার করে নিজস্ব ড্রোন বাহিনী গড়ে তুলেছে, হক ক্ষেপণাস্ত্রের নকল বানিয়েছে। দশকের পর দশক ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে পিষ্ট হয়ে ইরান শিখে গেছে এক অদ্ভুত বিদ্যা, অভাব থেকে উদ্ভাবন। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। এবার হাতে এসেছে আমেরিকার সবচেয়ে আধুনিক অস্ত্র, টমাহক ক্রুজ মিসাইল AGM-158 MQ-9 ড্রোন। IRGC ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক এই যুদ্ধকে সরাসরি বলছে ইরানের প্রতিরক্ষা শিল্পের গবেষণাগার, আর অবিস্ফোরিত এই অস্ত্রগুলোকে বলছে অনাকাঙ্ক্ষিত উপহার। শত্রুর ফেলে যাওয়া বোমাকে উপহার বলছে ইরান। গত 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, কিন্তু ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া টেলিভিশনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন এটা চলমান যুদ্ধাবস্থা। বিরতি নয়, শ্বাস নেওয়ার মুহূর্ত। তার ভাষায়, নতুন আগ্রাসন হলে ইরান জবাব দেবে নতুন সরঞ্জাম নিয়ে, নতুন ফ্রন্ট থেকে। একই সঙ্গে তিনি দাবি করেছেন কুয়েতের ক্যাম্প বুফরিং-এ মার্কিন ঘাঁটিতে ইরানের যুদ্ধবিমান সফলভাবে হামলা চালিয়েছে। মাটির নিচের ক্ষেপণাস্ত্র সাইলোগুলো আবার সচল হচ্ছে, ক্ষতিগ্রস্ত লঞ্চার মেরামত হচ্ছে, নতুন যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে সেনাদের আবার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এমনকি NBC নিউজ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানাচ্ছে ইরান এই যুদ্ধবিরতির সময়টাকে ব্যবহার করছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভান্ডার দ্রুত পুনরায় পূর্ণ করতে। কট্টরপন্থী দৈনিক কায়হান এর প্রধান সম্পাদক হোসাইন শরীয়ত মারদারি আরও এক ধাপে গিয়ে বলছেন, শুধু রিভার্স ইঞ্জিনিয়ারিং নয়, এই প্রযুক্তি চীন ও রাশিয়ার সঙ্গে ভাগ করে নিতে হবে। মানে উদ্ধার করা আমেরিকান অস্ত্র এখন কূটনীতির হাতিয়ার, বৃহৎ শক্তির সঙ্গে দর কষাকষির তাস। তেহরানের কর্মকর্তা এহসান খরামিদ এই পুরো প্রক্রিয়াকে বলছেন প্রযুক্তির উৎকর্ষের যুদ্ধের শুরু। তার দাবি, এই অবিস্ফোরিত অস্ত্রগুলো পশ্চিমা সামরিক প্রযুক্তির গোপন স্তর খুলে দেবে। ইরান আজ যা করছে সেটা নতুন কিছু নয়, তবে মাত্রাটা নতুন।
দশকের পর দশক নিষেধাজ্ঞায় কোণঠাসা হয়ে ইরান এক বিচিত্র সামরিক সংস্কৃতি তৈরি করেছে, যেখানে সীমাবদ্ধতাই উদ্ভাবনের জ্বালানি। শত্রুর বোমা পড়লে কুড়িয়ে নেয়, শত্রুর ড্রোন আটকালে জাদুঘরে রাখে না, ভেঙে দেখে। তেহরান যখন প্রকাশ্যে বলছে এটা যুদ্ধাবস্থা, যখন বলছে নতুন ফ্রন্ট থেকে জবাব দেবে, তখন এই যুদ্ধবিরতি আসলে শান্তির পথ নয়, পরের রাউন্ডের প্রস্তুতি পর্ব। রিজার্ভ ইঞ্জিনিয়ারিংয়ের ফাঁদে আমেরিকা, ঘুঁটি সাজাচ্ছে তেহরান। যুদ্ধের ময়দানে শত্রুর অস্ত্র কুড়িয়ে নিয়ে সেই অস্ত্রেই শত্রুকে ঘায়েল করার স্বপ্ন দেখছে ইরান। অবিস্ফোরিত মার্কিন ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ধ্বংসাবশেষ এখন তেহরানের হাতে যেন সোনার খনি। টমাহক ক্ষেপণাস্ত্র, AGM-158 এবং MQ-9 ড্রোন সহ বেশ কয়েকটি মার্কিন অস্ত্র ইরানের মাটিতে অকেজো হয়ে পড়েছে। সেগুলো এখন ইরানি প্রকৌশলীদের গবেষণাগারে নিভৃতে কথা বলছে। কট্টরপন্থী কায়হান পত্রিকার এডিটর ইন চিফ শরিয়াত মাদারি সোজা সাপটা বলে দিয়েছেন, এই প্রযুক্তি শুধু গোলা বারুদের গুদামে আটকে রাখলে চলবে না, চীন ও রাশিয়ার সঙ্গে ভাগ করে নিতে হবে। অর্থাৎ একটি ত্রিভুজ তৈরি হচ্ছে, যে ত্রিভুজের কেন্দ্রে বসে ইরান ভূ রাজনীতির নতুন সমীকরণ লিখতে চায়। রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক দর্শকদের আশ্বস্ত করেছেন অদ্ভুত এক ভাষায়, অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্রগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফিরিয়ে দেওয়া হবে উপহার হিসেবে। কার উপহার, কাকে, সেটা বলার অপেক্ষা রাখে না। শত্রুর তীরে শত্রুকে বিঁধে দেওয়ার এই পরিকল্পনা নতুন নয় ইরানের কাছে। 2011 সালে RQ-170 ড্রোন ধরে ফেলা এবং মার্কিন হক ক্ষেপণাস্ত্রের অনুকরণ করে অস্ত্র তৈরির ইতিহাস ইরানের ঝুলিতে আগে থেকেই আছে। তেহরান সিটি কর্পোরেশনের কর্মকর্তা এহসান খারামিদ ঘটনাটিকে কেবল সামরিক সাফল্য বলতে নারাজ। তার ভাষায় এটি একটি বুদ্ধিবৃত্তিক যুদ্ধের সূচনা। উদ্ধার করা সরঞ্জামগুলো নাকি মার্কিন প্রযুক্তির এমন গোপন স্তর উন্মোচন করতে পারে যা এতদিন পর্দার আড়ালে ছিল। অর্থাৎ রণক্ষেত্রের ধুলোয় মিশে যাওয়া প্রতিটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র ইরানের চোখে একটি খোলা বই। মধ্যপ্রাচ্য বিশ্লেষক এহসান তার দাসী হিসাব কষেছেন অন্যভাবে। তার মতে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে নতুন অস্ত্র তৈরিতে বিলিয়ন ডলার ঢালতে হবে, অনুকরণ ঠেকাতে প্রযুক্তির নকশা বদলাতে হবে বারবার, সামরিক পরিকল্পনায় আনতে হবে আমূল পরিবর্তন। সহজ কথায় আমেরিকার পকেটে হাত দিয়েছে ইরান, আর হাতটা বেশ গভীরে ঢুকেছে। কট্টরপন্থী ও সরকারপন্থী অনলাইন মহলে উৎসবের আমেজ। আমাদের জন্য ভালো খবর, আমাদের জন্য খারাপ খবর, এই স্লোগান ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে ভবিষ্যৎবাণী করছেন, উদ্ধার করা প্রযুক্তির ব্যাপক উৎপাদন শুরু হবে শিগগিরই। কিন্তু এই উৎসবের আড়ালে প্রশ্নটা থেকেই যায়, রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্ন আর বাস্তবতার মধ্যে ফারাকটা কতটুকু? ক্ষেপণাস্ত্রের বাইরের খোল পাওয়া আর ভেতরের প্রযুক্তি আয়ত্ত করা, এ দুটো এক কথা নয়। তবু তেহরান আজ সেই বাজি ধরেছে, শত্রুর অস্ত্র কাঁধে তুলে নিয়ে শত্রুর দিকেই তাক করছে ইরান। ইউরোপের বুকে আমেরিকার ঘর ভাঙতে চাইছেন ট্রাম্প, কিন্তু পারবেন কি? ইরান যুদ্ধে ইউরোপীয় মিত্ররা পাশে না দাঁড়ানোয় ডোনাল্ড ট্রাম্প এখন ঘর ভাঙার হুমকি দিচ্ছেন। জার্মানি, ইতালি, স্পেন একে একে সব দেশ থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার কথা বলছেন তিনি। কিন্তু বলা আর করা যে এক কথা নয়, সেটা ট্রাম্প নিজেও জানেন। শুরুটা হয়েছিল জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেটসের একটি মন্তব্য থেকে। তিনি সরাসরি বলে দিলেন, ইরান যুদ্ধে আমেরিকা অপমানিত হচ্ছে এবং ট্রাম্প প্রশাসনের কাছে কোনো যৌক্তিক কৌশল নেই। কথাটা সত্যি হোক বা না হোক, ট্রাম্পের গায়ে লেগেছে। রাগে ফুঁসে উঠে তিনি ট্রুথ সোশ্যালে মেটসকে কটাক্ষ করলেন, আর সঙ্গে ঘোষণা দিলেন জার্মানি থেকে 5,000 সেনা ফিরিয়ে আনা হবে। শুধু জার্মানি নয়, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, যাকে ট্রাম্প একদিন প্রিয় বন্ধু বলতেন, তিনিও ইরান যুদ্ধের সমালোচনা করায় ট্রাম্পের রোষের মুখে পড়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারকে উইনস্টন চার্চিল নন বলে খোঁচা দিতেও ছাড়েননি তিনি। স্পেন প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য আরও তেতো। স্পেনের ভূমিকা ছিল একেবারেই ভয়ঙ্কর। কিন্তু এই রাগের আগুনে ঘি ঢেলেছে আসলে ইরান। যে দেশকে দশকের পর দশক ধরে কোণঠাসা করে রাখার চেষ্টা হয়েছে, সেই ইরান আজ এমন এক অবস্থানে দাঁড়িয়ে যে পুরো পশ্চিমা জোটের কপালে ভাঁজ পড়েছে। ভূগর্ভস্থ মিসাইল শহর, হাজার হাজার ফুট পাথরের নিচে লুকানো অস্ত্র ভাণ্ডার। এই ইরানকে সামরিকভাবে ঘায়েল করা যাচ্ছে না। যুদ্ধ দীর্ঘ হচ্ছে, খরচ বাড়ছে, আর পশ্চিমা মিত্রদের মধ্যে ফাটল চড়া হচ্ছে। ইরান কার্যত নিজে না লড়েও শত্রুর শিবিরে ভাঙন ধরিয়ে দিচ্ছে। এটাই তার সবচেয়ে বড় কূটনৈতিক জয়। এবার আসা যাক আসল প্রশ্নে, ট্রাম্প কি সত্যি ইউরোপ থেকে সেনা সরাতে পারবেন?
পেন্টাগনের হিসাব বলছে শুধু জার্মানি, ইতালি আর স্পেনে মোট ৫৩,০০০-এর বেশি মার্কিন সেনা আছেন। পুরো ইউরোপে সংখ্যাটা প্রায় ৬৮,০০০। এই বিশাল বাহিনী রাতারাতি গুটিয়ে নেওয়া অত সহজ নয়। জার্মানির রামস্টেন এয়ারবেস, ইতালির নেপলস এবং ভিসেন্টার ঘাঁটি, স্পেনের জিব্রাল্টার সংলগ্ন নৌঘাঁটি, এগুলো শুধু ব্যারাক নয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধেও এগুলো লজিস্টিক মেরুদণ্ড হিসেবে কাজ করছে। জার্মানির ল্যান্ডস্টুল হাসপাতাল ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকার আহত মার্কিন সেনাদের চিকিৎসার একমাত্র বড় কেন্দ্র। তার উপর আছে আইনের দেওয়াল। ২০২৬ সালে ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট স্পষ্ট বলছে ইউরোপে মার্কিন সেনা সংখ্যা ৭৫,০০০-এর নিচে নামানো যাবে না। কংগ্রেস এই ব্যাপারে ট্রাম্পের পথ আটকে দিতে পারে, আগেও দিয়েছে। ২০২০ সালেও একই হুমকি দিয়েছিলেন ট্রাম্প। কংগ্রেসের বাধায় সে পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। তাহলে কি সব কথার কথা? পুরোটা নয়। পেন্টাগন জার্মানি থেকে ৫,০০০ সেনা সরানোর ঘোষণা দিয়েছে। এটা প্রতীকী হলেও বার্তাটা স্পষ্ট। ইউরোপীয় মিত্ররা যদি আমেরিকার যুদ্ধে কাঁধ না মেলায়, তাহলে আমেরিকার ছাতাও সরে যাবে। কিন্তু এই ছাতা সরানো যতটা সহজ বলছেন ট্রাম্প, বাস্তবে ততটা নয়। আর ইরান সেটা জানে বলেই নির্বিকারে বসে শত্রুর ঘরের আগুন দেখছে। মার্কিন রণকৌশলের ভরাডুবির করুণ আর্তনাদ। ৩৮ দিনের অসম লড়াইয়ে ইরান এমন এক রণকৌশল প্রদর্শন করেছে যা দেখে বিশ্বের সামরিক বিশ্লেষকদের আক্কেল গুরুম হওয়ার জোগাড়। পরাশক্তি হিসেবে পরিচিত আমেরিকা যখন ভেবেছিল তারা নিমিষেই ইরানকে ঘুরিয়ে দেবে, তখন বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। এই যুদ্ধে ইরান কেবল একটি দেশ হিসেবে নয়, বরং এক অপরাজেয় নায়কের মূর্তিতে আবির্ভূত হয়েছে, যার বুদ্ধিমত্তার কাছে কুল কিনারা পাচ্ছে না পেন্টাগন। ইরান সম্মুখ সমরে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের গর্বের ধন প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর আর টমাহক ক্রুজ মিসাইলগুলো এখন কেবল সংখ্যাতত্ত্বের পাতায় বন্দী। ইরান তার সস্তা ড্রোন আর নিখুঁত নিশানার মিসাইল দিয়ে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে ব্যতিব্যস্ত রেখেছে যে ওয়াশিংটনকে এখন হারির খবর দিতে হচ্ছে। মাত্র ৩৮ দিনে ১২০০ প্যাট্রিয়ট আর ১,০০০ টমাহক খরচ করে মার্কিন ভান্ডার এখন খালি হওয়ার দিকে। ইরানের ড্রোনগুলো যখন ঝাঁকে ঝাঁকে মার্কিন রণতরী আর ঘাঁটির দিকে ধেয়ে গেছে, তখন সেই সস্তা ড্রোন ঠেকাতে লাখ লাখ ডলারের দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পেন্টাগন এখন নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। এই যুদ্ধের ময়দানে ইরান প্রমাণ করেছে যে কেবল আধুনিক প্রযুক্তিতে আকাশকুসুম কল্পনা করলেই যুদ্ধ জেতা যায় না। তার জন্য চাই অদম্য সাহস আর কৌশলী পরিকল্পনা। মার্কিন সেনারা যখন $৫.৬ বিলিয়ন গোলা বারুদ খরচ করে ভেবেছে তারা বিজয়ী, ইরান তখন ছায়াযুদ্ধের কৌশলে তাদের নাজেহাল করে ছেড়েছে। পেন্টাগন যে ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়া বা চীনের মতো পরাশক্তির জন্য তুলে রেখেছিল, পারস্যের এই বীরদের ঠেকাতেই সেগুলো সব জলবৎ তরলং হয়ে গেছে। ১১০০টি JASSM-ER ক্ষেপণাস্ত্রের অপচয় প্রমাণ করে ইরানের প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে মার্কিনীদের জন্য ছেলে খেলার মতো সহজ নয়। যেখানে প্রতিদিন $1 বিলিয়ন খরচ করে আমেরিকা এখন দেউলিয়া হওয়ার পথে, সেখানে ইরান অত্যন্ত শান্ত মাথায় তাদের তুরুপের তাসগুলো খেলছে। আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা এখন তিলকে তাল করা দম্ভ থেকে সরে এসে কংগ্রেসের কাছে হাত পাচ্ছে। সিনেটের সশস্ত্র সেবা কমিটির প্রধান জ্যাক রিড যখন এই ঘাটতি পূরণে বছরের পর বছর সময়ের কথা বলছেন, তখন তেহরানের ঘরে বইছে বিজয়ের হাওয়া। ইরান কেবল নিজের ভূমি রক্ষা করেনি, বরং বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ভারসাম্যের ভিত নাড়িয়ে দিয়েছে। ইউরোপ ও এশিয়া থেকে অস্ত্র সরিয়ে এনেও যখন ইরানের অগ্রযাত্রা রোখা যাচ্ছে না, তখন বোঝাই যায় যে পারস্যের এই বীরেরা কতটা শক্ত ইটের জবাব পাটকেলে দিতে জানে। এই পরিস্থিতি নিয়ে জ্যাক রিড গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এখন যে গতিতে অস্ত্র ব্যবহার ও উৎপাদন হচ্ছে তাতে ঘাটতি পূরণ করতে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই কারণেই পেন্টাগন অতিরিক্ত অর্থের জন্য কংগ্রেসের কাছে আবেদন করেছে। তবে প্রশ্ন উঠছে, মার্কিন প্রতিরক্ষা শিল্প এত দ্রুত এই বিপুল পরিমাণ দামি অস্ত্র তৈরি করতে পারবে কিনা। এই যুদ্ধ আরেকটি বড় দুর্বলতাও সামনে এনে দিয়েছে। দেখা যাচ্ছে তুলনামূলক সস্তা ড্রোন বা সাধারণ হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে কোটি কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। বিশ্লেষকদের মতে এই পদ্ধতি দীর্ঘমেয়াদে টেকসই নয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশেষজ্ঞ মার্ক এফ ক্যানসিয়ান সতর্ক করে বলেছেন, যুদ্ধ শুরুর আগেই অনেক গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ কম ছিল, আর এখন তা আরও বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। আকাশে হারল আমেরিকা। তেহরানের আকাশে তখনও বোমা ধোঁয়া, কিন্তু সেই ধোঁয়া শুধু একটি যুদ্ধের নয়, একটি যুগের। ইরান যুদ্ধ শুরু হয়েছিল মাটিতে, শেষ হলো আকাশে। আর সেই আকাশে আমেরিকার যে একচ্ছত্র রাজত্ব ছিল তা পড়ল প্রথম মরচে।
দশকের পর দশক ধরে পৃথিবীর কক্ষপথ ছিল যেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব উঠোন। প্ল্যানেট ল্যাবস আর ভেন্টোরের মতো কোম্পানিগুলো প্রতিদিন পৃথিবীর প্রতিটি কোণের ছবি তুলত। সেনা সমাবেশ, বোমার ক্ষয়ক্ষতি, গণবিধ্বংসী কর্মকাণ্ড, কিছুই লুকানো ছিল না তাদের চোখ থেকে। সাংবাদিক থেকে গোয়েন্দা বিশ্লেষক, সাহায্য সংস্থা থেকে যুদ্ধ গবেষক, সবাই নির্ভর করত এ হাই রেজলিউশন ছবির উপর। আর সেই ছবির চাবিকাঠি ছিল ওয়াশিংটনের হাতে। কিন্তু মার্চ 2026-এ সেই চাবি হঠাৎ ঘুরে গেল। প্ল্যানেট ল্যাবস ঘোষণা দিল মধ্যপ্রাচ্যের স্যাটেলাইট ছবি এখন 14 দিন দেরিতে মিলবে। আগে যেখানে লাগতো মাত্র 4 দিন। কারণ হিসেবে বলা হলো জাতীয় নিরাপত্তা, বললেই হলো। এক সপ্তাহ না যেতেই আরও বড় ঘোষণা এলো, ইরান ও আশেপাশের সংঘাত সংশ্লিষ্ট এলাকার কোনো ছবি আর প্রকাশ পাবে না। ভেন্টোরও একই পথ ধরল, পর্দা টেনে দিল। সাংবাদিক, গবেষক, সাহায্য সংস্থা সবাই হঠাৎ অন্ধকারে। কিন্তু পৃথিবী থেমে থাকেনি। এক দরজা বন্ধ হলে মানুষ জানালা খুঁজে। ইউরোপের ইয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস আর ইউরোপীয় মহাকাশ সংস্থার দিকে মুখ ফেরালো অনেকে, কারণ তারা ওয়াশিংটনের ফরমানে ক্যামেরা বন্ধ করে না। আর চীন, বেজিং তো বহু আগে থেকেই নিজের জাল বুনছিল। রিজার্ভেশন আর চ্যাংগুয়ান স্যাটেলাইট টেকনোলজি মিলিয়ে চীন এখন এমন এক নেটওয়ার্ক দাঁড় করিয়েছে যেখান থেকে প্রতিদিন পৃথিবীর যে কোনো কোণের একাধিক হাই রেজলিউশন ছবি তোলা সম্ভব। মহাকাশ বিশ্লেষক অ্যাড্রিয়ান নরিস-সাফ বললেন, সামরিক স্যাটেলাইটে আমেরিকা এখন এগিয়ে, কিন্তু বাণিজ্যিক আর্থ অবজারভেশন এখন চারদিকে ছড়িয়ে পড়েছে। কয়েক বছর আগেও চীনের হাতে উপযুক্ত প্রযুক্তি ছিল না। আজ তারা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট নিজেই তার মিত্রদের সতর্ক করছে, চীনা স্যাটেলাইট সেবা ব্যবহার করো না, না হলে সব চলে যাবে বেইজিংয়ের হাতে। কিন্তু এই সতর্কতার মধ্যেই লুকিয়ে আছে বড় স্বীকারোক্তি, একাধিপত্য আর নেই। নরিস ভবিষ্যৎবাণী করেছেন, আগামী 5 বছরে ইউরোপ, এশিয়া আর মধ্যপ্রাচ্য থেকে আরও হাজারটি স্যাটেলাইট মহাকাশে উঠবে। প্রতিযোগিতা যত বাড়বে, একক নিয়ন্ত্রণ তত কঠিন হয়ে পড়বে। 20 বছর আগে যা ছিল পুরোপুরি আমেরিকার কবজায়, 10 বছর আগেও যা ভাগ করত কেবল ইউরোপ, সেই আকাশ এখন সবার। ইরান যুদ্ধ তথ্যের লড়াইয়ে একটি মৌলিক সত্য উন্মোচন করে দিয়েছে। ছবি হয়তো বাণিজ্যিক, কিন্তু সেই ছবি কে দেখবে তা এখনও রাজনৈতিক। বিশ্বের সাংবাদিক আর গবেষকদের জন্য শিক্ষাটি করা, এক দেশের স্যাটেলাইট ইকোসিস্টেমের ওপর ভর করে থাকলে যে কোনো দিন মাটি সরে যেতে পারে। একদিন যে আকাশ ছিল ওয়াশিংটনের নিজস্ব উঠোন, সেই আকাশ এখন বহু জনের। ইরান যুদ্ধ মাটিতে যাই করে মহাকাশে যে পরিবর্তনের বীজ বুনে দিয়ে গেছে, তার কোনো যুদ্ধবিরতি নেই।